এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে আজকে ওকে ছেড়েই থাকতে হবে। এটা ফাইন্যান্সিয়ালি তোমাকে পুরোপুরি ব্রেক করে দেবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে কে কি আমাকে নিয়ে কি বলছে আমার বিন্দুমাত্র যায় আসে না। প্রবলেমগুলো আমি ফেস করেছি, আমি জানি। আর যে আমাকে প্রবলেমগুলো দিয়েছিল সে খুব ভালো করে জানে, সে খুব ভালো করে জানে। আমাকে কোনো কিছু বলার দরকারই নেই। আর একজন উপর থেকে সব দেখেছে, তাই কখন কার বিচার কি হবে না হবে সেটা ঠিক হবার হবে। হ্যাঁ, আর একটা কথা বলি যে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমার জীবনে আমাকে ভালো থাকতে হবে, ঠিক আছে? আমাকে আমার জীবনটাকে নিজেকেই চালাতে হবে। আমি দুটো দিন পড়ে থাকলে আমাকে কেউ দেখতে আসবে না, খাওয়াতে আসবে না, পড়াতে আসবে না। আমি যদি মরে পচে গন্ধ উঠে যায় না, আমাকে ঘরে মানে আগে পুলিশ ডাকা হবে। এই কত দেখেছি রাস্তাঘাটে সব মরা মানে পড়ে থাকে, হ্যাঁ, কেউ ছুতেও যায় না। মানে তাকে নিয়ে যদি হসপিটালে কি ভর্তি করা হয় না, সে বেঁচে যাবে, কিন্তু তবু ছুতে যায় না। কেন না? সবাই নিজেরটা ভাবে, আমি যদি পুলিশ কেসে ফেসে যাই, আমার যদি এই হয়ে যায় ওই হয়ে যায়। তো আমি একটা কথা বলছি, পৃথিবীতে না কেউ কারণ নয়, হ্যাঁ, পুরো স্বার্থপর, পুরো স্বার্থপর। তাই নিজেকে বাঁচতে হবে আমাকে। হ্যাঁ, কার কি বলাতে আমার কিছু যায় আসে না, 1%ও যায় আসে না। আমি যখন প্রীতমের হাত ধরে বেরিয়েছিলাম না, তখন আমি না একটা জিনিস ভেবেই বেরিয়েছিলাম যে ইন ফিউচার আমাকে অনেক কথা শুনতে হবে। তো আমি যেখানে জানি আমাকে কথা শুনতে হবে, আমার তো গায়ে লাগার কোনো ব্যাপারই নেই এখানে। তো আমি যথেষ্ট ভালো আছি আমার জীবনে, কে কী করছে আমার ঘন্টাও যায় আসে না। আমার সংসারে প্রচুর কাজ। দেখো আমার ভিডিওতে তোমরা শুধু একটা জিনিসই দেখতে পাবে, আমার ভিডিওতে কোনোদিনও তুমি কাউকে নিয়ে কোনো সমালোচনা দেখতে পাবে না। হ্যাঁ, আমার সাথে খারাপ করেছে আমি বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? আমি 1000বার বলবো, এখনো দাঁড়িয়ে বলছি আমার সাথে খারাপ হয়েছে হয়েছে হয়েছে। তো আমি আর একটা বলছি যে খারাপ হয়েছে, সেটাকে আমি বলেছি খারাপ হয়েছে। আর একটা কথা বলি তোমাদেরকে যে আমার কিন্তু ভিডিওর মধ্যে যখন আমার শরীর খারাপ হয়েছিল, আমি একটা জিনিস দেখলাম, প্রীতম কিন্তু শুধু আমার শরীর খারাপ দেখায়নি। আমার যেহেতু একটা ব্লগিং চ্যানেল, পুরো ব্লগ করেই দেখিয়েছে, যেদিনকে পেরেছে সেদিনকে দেখিয়েছে, যেদিনকে পারিনি সেদিনকে দেখায়নি। তো ব্লগিং যেহেতু আমার চ্যানেল, শুধু ব্লগই দেখিয়েছে। তো খুব ক্যাজুয়াল ব্যাপার, আমার কাজ আমাকে করে যেতে হবে। কে কি বলছে আমার ঘন্টাও যায় আসে না। ওই সিচুয়েশনটা দাঁড়িয়ে আমি যা করার করেছি। হ্যাঁ, দুটো জিনিস জানবে, যে অত্যাচার হয় সে জানে, আর যে অত্যাচার করে সে জানে আসল সত্যিটা, বাকিরা কিচ্ছু জানে না। তো এইটুকু শুধু বলার ছিল। দেখ আবার কি, আর ওই যে উপরে একজন আছে, জানি না আছে কি নেই আমি বলতে পারবো না, শুনেছি সবার মুখে যে উপরে একজন বসে থাকে, সে বিচার করে, হ্যান করে ত্যান করে। যদি থাকে তাহলে হবে, বিচার করবে। আর একটা কথা তোমাদেরকে বলি, অনেকে বলছে যে পাপ করেছে তো ওই জন্যই এরকম রোগ নিয়ে ভুগছ। তাহলে পৃথিবীতে যত মানুষের রোগ হয়েছে আজ পর্যন্ত, তাহলে সবাই তারা মহাপাপী। ইনফ্যাক্ট তোমরা যারা বলছো তোমরাও পাবে, কারণ তোমাদের শরীরেও কিছু না কিছু রোগ আছে। মানে রোগ হওয়া মানেই পাপ করা। আর আসলেই যারা খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, প্লাস এই এত রেপ কেস, এত মানে খারাপ জিনিস শুনতে পাচ্ছি, মানে খারাপ জিনিস হচ্ছে, এত খারাপ জিনিস হচ্ছে। তো এই তাদের তো ওই রোগ জ্বালা কিছু দেখতে পাচ্ছি না, তাদের তো কোনো শাস্তি হচ্ছে না, তারা তো বেশ দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি না সেটাই শুধু ভাবছি যে তারা মানে কি, তারা পাপ করেনি, যে মরে যাচ্ছে সে পাপ করেছে। মানে এই যে ভাবো, তিলোত্তমার সাথে এত বড়, মানে ভাবো না, কথা তুলছি বলে, মেয়ের সাথে যে এত বড় অন্যায় অত্যাচারটা হলো, তার মানে এটাই দাঁড়ালো যে মেয়েটা দোষী ছিল, তাই মেয়েটা মরে গেছে। যে ওদের সাথে করলো তারা কিন্তু কোনো দোষী না। মানে এটাই দাঁড়াচ্ছে লজিক মতো তাদের মধ্যে, এটাই হলো ব্যাপার। আর দেখবে তিলোত্তমার যখন এই জিনিসটা ছিল, তখন পুরো দেশ নেমে গেছিলো নাকি জাস্টিস ফর, একটা ভিডিওর কন্টেন্ট দেখেছিলাম যে যারা আজকে উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লাচ্ছে, তাদের মধ্যে অর্ধেক তো রাক্ষস, তারা ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আবার রাত গেলে সেই কাজগুলি করছে। তো দেখো, বোঝা যায়, ঠিক আছে, আমাদের সমাজে না এমনি জিনিসগুলো হচ্ছে না। ভালো মানুষের মুখোশ পরে অনেকেই আছে, ভালো মানুষের মুখোশ পরে না এই জিনিসগুলো করছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, শুধু একটা কথাই বলতে চাই যে পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা,
কেউ কোনো কিচ্ছু করেনি, কোনোদিন কেউ প্রেম করেনি, কেউ ভালোবাসা করেনি, কেউ কিছু করেনি, কেউ কাউকে ঠকায়নি, কেউ কিচ্ছু করেনি। যা করেছে বৃষ্টিমণ্ডল, অর্ঘদীপ মণ্ডল আর বৃষ্টিমণ্ডলের মা বাবা করেছে। তারপরে বাকি সবাই ধোয়া তুলসী পাতা, কেউ কিচ্ছু করেনি, কোনো অন্যায় করেনি। সব দেশে যা কিছু হচ্ছে সব বৃষ্টিমণ্ডল করছে। ঠিক আছে, ভালো থেকো। আজ প্রায় 2 দিন হয়ে গেল বৃষ্টি বাড়িতে নেই। আজ থেকে দেখো শাখাপালাগুলো সব খুলে নিয়েছিল, কারণ কি ওখানে টেস্টের জন্য না এগুলো পড়তে পারতো না, এগুলো খুলেই তো হয়েছিল। তো আজকে এগুলো আবার পড়ে নিচ্ছে। বাকি ভয়েসটা আমি দেবো। তার কারণ হচ্ছে 2 দিন আমি শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, বাড়িতেই ছিলাম, কাউকে কিছু বলিনি। মা ছুটে ছুটে আসছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, মায়ের তো শরীরটা ভালো যায় না। একটা বোন জিজ্ঞেস করেছিল আমার মায়ের অ্যাকচুয়ালি হয়েছেটা কি। আমার মা অ্যাকচুয়ালি হার্টের পেশেন্ট, মানে আমার মায়ের 3বার অপারেশন করা হয়েছিল। তার মধ্যে যখন 2007-এ অপারেশন করা হয় মিশন হসপিটালে, তখন বেশ অপারেশনটা সাকসেসফুল হয়। আবার রিসেন্ট 2 বছর আগে আবার একটা অপারেশন করা হয়। অ্যাকচুয়ালি মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তো ওপেন হার্ট সার্জারি তখন করেছিল, তো তখন অনেক কিছু রেস্ট্রিকশন মায়ের ছিল লাইফে, যে কিছু কিছু জিনিস করা যাবে না। কিন্তু মা এখনও পর্যন্ত সব কাজ করেই মোটামুটি ঠিক আছে, তো ঠাকুরের কৃপায়। আর এদিকে দেখো শাখাপলাগুলো পড়ে নিচ্ছি টেস্টের কারণে। তো এখনও বলতে পারো আমি বাড়িতে নেই, বাবা মায়ের কাছে আছি। আসলে ব্যাপারটা হয়েছিল কি, যেদিনকে মা চলে আসে রাত্রেবেলায়, যে তার সেদিনকে রাতের থেকেই আমার শরীরে ভীষণ পরিমাণে, মানে আসলে টেস্ট করে আসার পর থেকে শরীরে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। তার সাথে ব্রিদিং, যে মানে নিঃশ্বাস নিতে যে একটা কষ্ট, সেটাও ছিল। তার সাথে আমার একটা প্রবলেম অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়া, মানে মাথাটা ঘুরে যাচ্ছিল। আর প্রায় 5 দিন পর এই ভয়েসটা 5 দিন পর, মানে একটু একটু করে ভয়েসগুলো দিয়ে রাখছিলাম। তো এটা হচ্ছে 5 দিন পর। আজ প্রায় 5 দিন হয়ে গেল আমি বাড়িতে নেই, মানে বাবার বাড়িতেই রয়েছি, বাবা মায়ের বাড়িতেই আছি। তো ওখান থেকেই মানে ছিলাম। আর এখানে দেখো সেই যেদিনকে আমি বাড়ি এসছি, মানে একটু শরীরটা বেশ খারাপই লাগছিল, মানে মাথাটা থাকতে থাকতে ঘুরে যাচ্ছিল, এসব হচ্ছিল। তো ওই নিয়েই চলছিল। তো তারপরে এই যে এইটুকু ক্লিপ, ব্যাস, তারপর আর কিছু নেই। কাল রাত থেকে বৃষ্টির শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে এখন আমার হসপিটাল বেরোতে হচ্ছে এই তারগুলোর মধ্যে দিয়ে। দাঁড়াও, এত কাজ, তাও কাল দেখছি আসার পর থেকে ওর ঠিক করে খেতে পারছে না। একটুতে দেখছি ওর অস্বস্তি হচ্ছে, ইভেন দেখছিলাম ওর মুখ দিয়ে হালকা হালকা ব্লিডিং হচ্ছে। তাই জন্য ভাবলাম একবার যাই, ডক্টর চেক আপ করে নিয়ে আসি, কারণ টেস্টের রিপোর্টস গুলো পেতে এখনো 5 থেকে 6 দিন টাইম লাগবে মেবি। আমাকে তো রিসেপশনে বললো 10 দিনের মতো, 10 দিন তো হয়নি এখনো, দেখি কত টাইম লাগে। যাই এবার দেখি ডক্টর কি বলে। এবার মেন কথা কি সমস্যা না তো, যে ডক্টরকে দেখাচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাবে না, তাই এখন আমাকে মিশন হসপিটালে যেতে হবে। মিশন হসপিটালে দেখি কোন ডক্টর আছে, ওর যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে এখন ডক্টর অ্যাভেলেবেল আছে কি নেই, কারণ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নাহলে পাওয়া যায় না। প্রায় 9:20 হয়ে গেছে, টাইম একদম কম। ওকে দেখিয়ে মায়ের কাছে ছেড়ে আমাকেও বেরোতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। বৃষ্টি চ। মায়ের বেলায় টেস্টের রিপোর্টগুলো আসতে এত টাইম লাগে না, কিন্তু আমার বেলায় এত টাইম লাগছে কিনা আমি জানি না। তো মা যতবার মিশন থেকে টেস্ট করেছে ততবার খুব তাড়াতাড়ি টেস্টের রেজাল্টগুলো পেয়েছে, মানে রিপোর্টগুলো তাড়াতাড়ি হাতে পেয়েছে, কিন্তু আমার বেলায় দেরি হচ্ছে, এবারেই দেরি হচ্ছে। আর এদিকে দেখো যে কন 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 করছিল পুরো মাথাটা, তো মা এখানটা দেখে দেখে দিচ্ছিল। আর কি বলো তো, হ্যাঁ দুর্বল হয়ে গেছিলো শরীরটা, প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছিলো। আর হ্যাঁ, কাজ করার পর থেকে আসলে আমি একদম শিলিগুড়িতে দেখেছিলে বেড রেস্টের মধ্যে ছিলাম, কিন্তু দুর্গাপুরে আসার পর থেকে দৌড়ঝাঁপটা একটু বেশি হচ্ছে। তো সেই কারণে অনেকটাই হয়ে গেছে খারাপ শরীরটা বলতে পারো, কারণ এখন অতটা দৌড়ঝাঁপ করার মধ্যে কিছু নেই। কিন্তু আমি ওই যে একটু সুস্থ হলে না, বসে থাকতে আমার সত্যি বিরক্ত লাগে, বসে থাকতে আমার একদম ভালো লাগে না। একটু সুস্থ হয়ে যাওয়া মানে আমি একটুখানি দৌড়ঝাঁপ করবো, এসব করবো। তো এখানে মা একটুখানি, এখানে দেখো একটা তেল আছে, ওই তেল দিয়ে, এটা কিন্তু বডি অয়েলের মধ্যে ঢোকানো আছে, কিন্তু এটা বডি অয়েল নয়, হ্যাঁ এটা একটা তেল বানানো। তো ওইটা দিয়েই মানে ম্যাসাজ করে দিচ্ছে মা সুন্দর করে গায়ে। আর আমি নিজে মাখলে তেল নিজে যদি মাখি না, তো আমি তো নিজে খুব সুন্দর করে মানে নুচে মাখতে পারি না, তো কেউ যদি করে দেয় খুব ভালো হয়। তো এই যে দেখো ভালো করে দিয়ে দিল, আর আরামও লাগলো প্রচণ্ড। আর এখন মা বাড়িতে রয়েছি, মা শরীর ভালো নেই, তাই কিছু একটা বানাতে হবে। হ্যাঁ
আর প্রীতমের কাজ নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, ওর কাজ নিয়ে যা যা করার সেগুলো করছিল। কারণ দেখো, ঘরে থাকলে ও না মন দিয়ে কাজ তো করতে পারবে না, এটা হচ্ছে সব থেকে সমস্যার ব্যাপার। তো ও অনেকেই আমাকে বলছিলে ওই এমআরআইটা করে আসার পর যে বৃষ্টি, তুমি এক কাজ করে টেস্টের রিপোর্টগুলো করে আসার পর তোমার শরীরটা এইভাবে নিয়ে ঘরে থেকো না, তুমি 2 দিন মায়ের কাছে ঘুরে এসো, তাহলে ভালো লাগবে। আর ওই জন্যে বিশেষ করে জানো তো বললো যে না 2 দিন মায়ের কাছে। আর বাবাও খুব রাগারাগি করছিল, বাবাও বলছিল যে না ওইভাবে ঘরে থাকার থেকে, মানে দেখো মা বাবা সবসময় ছুটি যেতে পারে না, কারণ মা বাবার কাজ আছে, সবসময় তো ছুটি যেতে পারে না। তো বাবা বললো যে তুই আমার কাছে এসে থাক, আর এখন শরীরটা যেহেতু খারাপ এখন থাক। তো ওই কারণে জানো তো আর বেশি জড়াজড়ি মানে করলাম না যে না ঠিক আছে যাই। আর তারপরে কি মানে কি বলতো, ছোট ঘর তো, কোয়ার্টার তো, এবার কি বলতো ওইটুকু ঘরের মধ্যে খুব ডামাডোল হয়ে যায়, অর্ককে নিয়ে এ নিয়ে ও নিয়ে। ওই জন্যই বিশেষ করে আমি না, তারপরে মাও তো খুব একটা সুস্থ মানুষ না, সেই কারণে আমি খুব একটা দিতে চাই না, মানে গিয়ে থাকতে চাই না, কারণ আমি গিয়ে থাকা অসুস্থ মানুষ, গিয়ে মায়ের একটু চাপটা বেশি পড়ে যায়, সবই হাতে হাতে করে দেওয়া। ব্যাপারটা হচ্ছে সারা জীবনটা মা আমার সেবা করে গেল, মায়ের এখনও সেভাবে আমি সেবা করতে পারলাম না। ওই একবার অপারেশন হয়েছিল, তখন ওই যতটুকু পেরেছিলাম ততটুকুই সেবা করেছিলাম। তো তোমরা এই ভিডিও আছে, অনেক পুরনো ভিডিও আছে আমার, দেখবে সব পুরনো সব ভিডিও আছে, একটা ভিডিও মানে চ্যানেল থেকে দেখবে যায়নি, সব পুরনো ভিডিও আছে। তো দেখবে মায়ের যখন অপারেশন হয়েছিল তখন কিন্তু আমি সব মানে যতটা পারতাম ততটা করার চেষ্টা করতাম। মায়েরও শরীরটা ভালো নেই, মাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আমাদের সবাই ফ্যামিলিতে সবাই ভীষণ চিন্তায় থাকে। আর এখন স্নান টান করিয়ে দিয়েছে বলতে মা তখন করে দিল। অ্যান্ড তারপর স্নান টান করে নিয়ে দেখো আমি এসে পরে ছাদে একটু বসেছিলাম, একটু শুয়েও ছিলাম, কারণ আমার এই দিকটা এত ব্যথা করছিল কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে শিরশির করে ব্যথাটা যেন সে আগের মতো যেমন নামছিল সেরকম পুরো ব্যথাটা নামছিল। এখনও রিপোর্টগুলো আসতে অনেকটা দিন দেরি আছে। প্রীতম প্রতিদিনই ফোন করে জিজ্ঞেস করে বা গিয়ে জিজ্ঞেস করে যে রিপোর্টগুলো, কিন্তু ওরা বলেছে 10 দিন লাগবে টাইম। তো যতদিন না রিপোর্টটা আসে ততদিন আবার বুঝতে পারবো না যে এই শিরশিরটা আবার কেন হচ্ছে হঠাৎ করে, মানে বন্ধ হয়ে গেছিলো জানো তো, মানে প্রপারলি বন্ধ হয়ে গেছিলো, সবই কাজ করছিলাম আস্তে আস্তে আবার যেন এই ব্যথাটা অনেক সময় মনে হচ্ছে যে হয়তো ঠান্ডার কারণে হচ্ছে, হয়তো ঠান্ডার জন্য তো অনেক সময় জমে থাকা রোগ বলে না, মানে হয় ব্যথা করে টনটন করে, তো ওটার জন্য হচ্ছে। তো দেখো আমি এখানে একটুখানি শুয়েছিলাম, শুয়ে থাকতে হালকা না চোখটা লেগে গেছিলো। তারপর দেখলাম যে এখানে যখন ঘুমিয়ে যাচ্ছি আর ওইদিকে অর্ক নিজের কাজ করে যাচ্ছে, মাও একটু করছে। আর রোদের জোরটাও বেশ সুন্দর ছিল, বেশ খুব একটা জোরও ছিল না আর খুব মানে মেঘলাও ছিল না, মানে হালকা একটা রোদ ছিল, তো নিতে বেশ ভালো লাগছিলো। তো একটুখানি শুয়েছিলাম, আরাম লাগছিলো। তারপরে দেখো এখানে খাবার দিয়েছিল, খাবারে মাছ ভাজা বাঁধাকপি, মানে আমি নিজেই খেতে পারছি না, ওই জন্য মাকে বললাম যে মা আমাকে একদম কম করে দাও, অল্প করে দাও। তো ওইটুকু খাবারও আমি মানে একটু মা টমেটো ভেজে দিয়েছিলো আমার জন্য, টমেটো ভাজাটা খুব ভালো লাগে জানো তো, শুকনো ভাতে যখন মুখে রুচি থাকে না তখন খুবই ভালো লাগে খেতে। তো ওই টমেটো ভেজে দিয়েছিলো, একটা মাছ ভেজে দিয়েছিলো, তারপরে বাঁধাকপির তরকারি। আর এদিকে অর্কর কাজ করে যাচ্ছে, মাঝে মাঝে ক্যামেরা করে দিচ্ছে, দেখো ওকে বলতে হয় না, ও নিজেই করছে যে মা খাচ্ছে, দেখো ভিডিও করে দিয়েছে। তো এই এলাম বৃষ্টিকে মার কাছে ছেড়ে দিয়ে এসেছি, কারণ শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ, তাই ওকে কিছু জামা কাপড় আছে, কিছু জামা কাপড় দিয়ে আসবো, জামা কাপড় দিয়ে এসে খেয়ে দিয়ে আমার বেরিয়ে যেতে হবে। তো তাই এলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে আসি ওকে, এসে খেয়ে আমাকে বেরোতে হবে। টিফিন চলো তাড়াতাড়ি করে সব এগুলো করে নিই, রেডি করে নিই, ওকে দিয়ে আসতে হবে। বৃষ্টি জামা কাপড়গুলো নিয়েছি, জামা কাপড়গুলো ওকে দিয়ে আসতে হবে। ঠিক করে কথা বলতেও পারছে না, প্রচন্ড পরিমাণ অস্বস্তি হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে আমার কথা ছিল না, কিন্তু তাও বেরিয়েছিলাম, এমার্জেন্সি হয়েছিলাম, দেখি নেবো, কারণ শরীরটা কাল রাত থেকে একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো সেই জন্য। তো এমার্জেন্সি গিয়ে যে ডক্টরকে দেখাও হবে, সেই ডক্টরকে পেলাম না। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে মেবি লেট হবে, 2-3 দিন টাইম লাগবে। তাই ওকে এখন মায়ের কাছে এখন রেখে দিয়ে এসেছি, এখন থাকুক এখানে, একটু শরীরটা ঠিক থাকবে, কারণ আমার কাছে এলে ও আবার ঠিক মতো করে দেখতে পারবো না, কারণ বেরিয়ে যাচ্ছি সকাল সকাল উঠে। তো সুতরাং একা থাকবে এখানে, অল্প থাকবে, অল্প ছোট ছেলে তো বদমাশিও করবে, ওরও ভালো লাগবে না জিনিসটা এখানে, তার থেকে ভালো এখানেই থাকুক।
ছেড়ে দিয়ে এলাম মা বাবার কাছে, কারণ কি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল। আমাকে থাকলে অসুবিধা হবে। একাও আমার কাছে থাকতে পারে না, আমিও একা ছেড়ে ওকে থাকতে পারি না। প্রায় অনেক দিন হয়ে গেল যে একা ছেড়ে থাকবে। অর্ক অর্ক থাকতে চায় না, কিন্তু অর্ক থেকে বড় কথা বৃষ্টি থাকতে চায় না। বৃষ্টি খালি বারবার করে জিজ্ঞেস করছিল, কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম, তো আমাকে জিজ্ঞেস করছিল যে চলে আসবো চলে আসবো। আমি বললাম না, যেহেতু মুখ দিয়ে কথা একদমই খুব একটা বেরোচ্ছে না, বুঝতে পারছি ও ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। আর দেখো মেন কথা কি জানো, রিপোর্টস না আসা অব্দি আমি কিছু করতেও পারছি না। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে তো সেই কারণে যে ডক্টর স্যারকে দেখাচ্ছিলাম, ওই স্যার মেবি আজকে সোমবার দিন আবার পাবো, মানে কাল বাদ পরশু পাবো। কাল বাদ পরশু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আবার রিপোর্টস গুলো মানডে চলে আসবে, কারণ কি 4 থেকে 5 দিন লাগবে। আবার রিসেপশনে বললো 10 দিনও লাগতে পারে, সেফ সাইডের জন্য 10 দিন বললে মেবি 5 দিন, মানে হচ্ছে কাল বাদ পরশু হয়তো পেয়ে যেতে পারি, হয়তো জানি না রিপোর্টস গুলো কি আসবে। মেনলি ওইটা নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তা আছে, রিপোর্টস গুলো কি আসবে না আসবে। কারণ ঠাকুরকে এটাই ডাকছি রিপোর্টস যেন ভালো আসে, কারণ কি এইটার উপরই ওর বাকি ট্রিটমেন্ট গুলো হবে। যে অসুবিধা হচ্ছে, কখনো কখনো বলছে মাথা ব্যথা করছে, এই যে রাইট সাইডটা আর ব্যথা শুরু হয়ে গেছে, হাতটা কাঁপছে। তো কিসের জন্য হচ্ছে, এটা একটা শেষ টেস্ট বলতে গেলে আপাতত। আজকে ওকে ছেড়েই থাকতে হবে, আমার গলা বসে গেছে। এই এখন ডিউটি বেরিয়ে যাবো, তার আগে আরেকবার দেখা করে তারপর বেরিয়ে যাবো। কিছুক্ষণ আগে ফোন করেছিল, তো ফোন করে ও বলছে যে ব্যথা করছে, আজকে কি ডক্টর কি পাওয়া যাবে না? না, দেখাতে তো যাকে খুশি দেখাতে পারে, কিন্তু যেহেতু এক জায়গায় দেখাচ্ছি সেই জন্য চাই না আর অন্য মানে 10 জায়গায় দেখাতে। কারণ আর কালকের দিনটা, কালকে রাতটুকু, পরশুই দেখানো হয়ে যাবে। তো কিছু করার নেই, ওয়েট করতে হবে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি একটু। ওর ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো খাচ্ছে, ওষুধগুলোতে মানে কিছুক্ষণের জন্য ঠিক হচ্ছে, বাট আবার সে কষ্টটা হচ্ছে। দেখেছিলে যে যখন শিলিগুড়িতে ছিলাম কি পরিমাণে কষ্ট পাচ্ছিল ওষুধ খেয়েও, চোখ দিয়ে কেঁদে দিয়ে মানে জল চলে আসছিল। তো সেম হচ্ছে আবার ওর। দেখা যাক, যাই হোক, রিপোর্টস ভালো আসুক খারাপ আসুক তোমার তো শেয়ার তো করবোই। প্রীতমের একটু কষ্ট হয়েছে, যাওয়া আসা, কাজে যাওয়া, এইদিকে দেখা করে যাওয়া, এই জিনিস দিয়ে যাওয়া, এগুলো একটু প্রবলেম হয়েছে। আর এদিকে ওর বাবাকেও টাটা করছে। অর্কর কোনো অসুবিধা হয়নি, যেহেতু এখানে টিভি আছে, তো ও টিভি পড়া এসব নিয়েই ছিল। আর মামার বাড়ি তো ভারী মজা, কিলচর নাই কথাই আছে, তো ওর তো অসুবিধাই হয়নি। কিন্তু 5 দিন পর বলছে মা এবার বাড়ি চলো। আসলে জানো তো, নিজের ঘরই হয়, ঠিক আছে, একটা টাইমের পর সব জায়গায় বিরক্তই লাগে। কিন্তু আমাদের বেলায় কি জানো তো, প্রচুর ভাই বোন এরও ছিল, তো আমরা সব নিয়ে খেলতাম করতাম তো আমাদের টাইমে। কিন্তু অর্কর বেলায় কি, মামার বাড়িতেও এখন একা বলতে পারো, একটাই পুচকু, তো সেই কারণে জানো তো ওর একটু বিরক্ত লাগে। মানে একা এসে ঘরের মধ্যে কতক্ষণ আর ভালো লাগবে, আর কে ওকে ঘোরাতে নিয়ে যাবে। মানে প্রীতম অফিস চলে যাচ্ছে, মানে বাড়িতে সবাই তো কাজ করে না, তো কাজে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ডোরেমন দেখছে, ওর এখন ডোরেমনটা দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে ডোরেমনটা বেশ সুন্দর করে দেখছে দেখো। এটা আমার 3 দিন পর ভিডিও। দেখো একটুখানি নিজেকে একটু হালকা বেটার লাগছিল, তো ওই জন্য নিজেকে দেখছিলাম। আর এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। একটু তো প্রবলেম হচ্ছিলো, তো সেটার জন্য একটু ভিডিও করে মানে দেখছিলাম, বা ভিডিও করছিলাম বলতে পারো, জাস্ট ভিডিও করছিলাম। আর ওইদিকে প্রীতম তো একাই রয়েছে, তো ও যতটুকু পারছে ভিডিও করছে, যতটুকু সকাল থেকে উঠে যতটুকু সময় হচ্ছে ততটুকু মানে দিচ্ছে। ও কিন্তু কাজ করছে বলে এই নয় যে ফ্যামিলিকে একদমই সময় দিচ্ছে না, ও সব দিকটাই মেনটেন করে চলার চেষ্টা করছে। তো বাড়িতে পুরো একা, বুঝতেই পারছো, ওরও ভালো লাগছে না। ও ফোন করে বলে যে প্রতিদিনই মানে বলছে আজকে শরীরটা ঠিক আছে তাহলে নিয়ে যাবো, আজকে শরীরটা ঠিক আছে নিয়ে যাবো। কিন্তু আসলে বাবা মাও ছাড়তে চাইছে না। বাবা বলছে ঠিক আছে দাঁড়াও, 2 দিন পর নিয়ে যাবে, ওর শরীরটা ঠিক আছে, একটু 2 দিন দেখে নাও, আবার গিয়ে পরে যদি আবার অসুস্থ হয় আবার আসতে হবে না। তো ওরকম করে গুজগুজ করে আসা যাওয়ার থেকে বাবা বলছে যে একবার দেখে নাও ভালো করে, সুস্থ হয়ে তারপরে ওকে নিয়ে যাও। তো ওই জন্যই। আর তারপরে ডাক্তারের ডেট আছে, সেটা দেখিয়ে নেব। তারপরে ও একবার ডেট আছে, সেদিনকে তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না তাড়াহুড়োর মধ্যে, তো একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখিয়ে কি বলছে না বলছে দেখিয়ে তারপরে মা বললো যে তুই যাবি, তার আগে এখানেই থাক। কারণ ওরকম তো হচ্ছে না, মাঝে মাঝে ঠিক রয়েছি, মাঝে মাঝে এমন শিরশির করে ব্যথাটা উঠছে না, সে কিছু বলার নেই। আর এটা সেই কার্ড, দেখো অর্ক এইখানে রেখে দিয়ে গেছে কার্ডটা, ও স্কুল থেকে পাঠিয়েছিল আমার জন্য, গেট উইলসন বলে।
তো ওইটাই। আর এদিকে ও একা একাই চা করছে, একা একাই খাচ্ছে। এই অ্যালোভেরা জুসটাও প্রতিদিন খায়, ওইটা দেখছি এখানে ভিডিওতে। হ্যাঁ, নিজে আমি বলেছিলাম যে দেখো প্রতিদিন আমার সাথে সাথে তুমিও খাও, দেখবে অনেকটা বেটার। আর ও খায়ও, এটার জন্য শরীরে জানো তো অনেক চেঞ্জেস আছে। হয়তো একটু কষা লাগে। আর সকালটা শুরু হলো বৃষ্টি অর্ককে ছাড়াই, ঘর পুরো ফাঁকা, এই পুরো ঘরটা একা, ভালো লাগছে না। শুধু একটা কথাই মনে হচ্ছে যে কেউ চেঁচাচ্ছে না, কেউ কিছু বলছে না। এই লেট হচ্ছে চান করো, এই লেট হচ্ছে খাওয়া, শুধু ফোন ঘাটছে, বলার মতো কেউই নেই আজকে। যেন মানে হয় না কি একজন বলে যে এই করো এই করো, বলার মতো কেউ নেই, রান্না করার মতো। নিজের মতো করে উঠলাম, চা খেলাম, চা খেয়ে এবারে চান টান করে রেডি হবো, পুজো টুজো করবো, বেরিয়ে যাবো। গলা পুরো বসে গেছে ভারী ভারী, সকালে উঠেই ডেলি ভারী ভারী গলাটা বসে যায়। মার্বেল অ্যাকচুয়ালি ঘর তো, গোটা ঘরগুলো সব ঠান্ডা। আজকে রোদও দিয়েছে, ওয়েদারটা দেখো, অবস্থা দেখো। কেন জানি না এই ফুলটা কালার এরকম হয়ে যাচ্ছে। এই ফুলগুলো ঠিক আছে, এই ফুলটা কালার, এই ফুলটা কালার কেন এরকম হয়েছে বুঝতে পারছি না। এটা হালকা পিঙ্কিশ টাইপের হচ্ছে, সবই ঠিক আছে, বাট বুঝতে পারছি না কি কারণের জন্য হয়েছে। ফুলের গাছ ভেবেছিলাম নিতে যাবো, কিন্তু এখন যাওয়া হলো না, কারণ ফুল গাছ নিতে গেলে ওটার উপর টাইম দিতে হবে। বৃষ্টি যখন, শরীরটা সত্যি দুর্বল, একটু খারাপ আছে, একটু শরীরটা সুস্থ হোক তারপরে আবার ফুল গাছ আনতে যাবো। কারণ ফুল গাছ এখন আমারও ভালো লাগছে, মেন কথা কি আমার দেখতে ভালো লাগছে কালারগুলোর জন্য, বাট ওই ফুলের কালারটা কেন এরকম হয়ে গেলো বুঝতে পারছি না। ওটা জিজ্ঞেস করবো, ওটা কি সর্ষে দেওয়া হয়েছিল, সর্ষে দিয়েছিল মনে হয়, ওটা সর্ষে গুঁড়ো দেওয়ার জন্য হয়েছে কে জানে, ওটা জিজ্ঞেস করতে হবে যখন নিয়ে যাবো ফুল নেক্সট টাইম নিতে যাবো নার্সারিতে। জিজ্ঞেস করতে হবে কি সর্ষে দেওয়ার জন্য কি কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তো চান টান করে একবার যাবো, বৃষ্টি অর্কর সঙ্গে দেখা করে অর্ককে কিছু পড়া দিয়ে দিতে হবে, কারণ ওর পড়া দেওয়া হচ্ছে না। আর ওকে একটা প্রাইভেট টিউটরও দিতে হবে, কারণ কি আমি তো এখন ওকে সেভাবে দেখতে পাচ্ছি না, আমার নিজেরই খারাপ লাগছে সারাদিন। মানে ভেবেছিলাম যে আসবো যখন খেতে একবার, তখন একবার দেখিয়ে দেবো, তখন তো ওইটুকু টাইমের মধ্যে, ওই 1-1.5 ঘন্টা টাইমের মধ্যে আসতেই আমার টাইম লেগে যায় অনেক, আসতে যেতেই টাইম লেগে যায়। ওকে পড়তে বসাবো কি করে, অমনি করে পড়তে বসাতে ভালোও লাগে না, কারণ একটানা পড়া, ও ছোট ছেলে, ও একটানা না বসলেও বসতেও চাইবে না। তো দেখি। আর ভেবেছিলাম রাত্রে এসে দেখাবো, রাত্রে এসে প্রচুর টায়ার্ড হয়ে যায়, কারণ ওই টাইমটা প্রচুর, রাত্রেবেলায় বিকাল দিক থেকে যায় তখন প্রচুর পরিমাণে চাপ থাকে, আর ভালো লাগে না সারাদিন ওই 10-12 ঘন্টার 10-12 ঘন্টা বলছি, দেখছো 8-9 ঘন্টা জবের পর না আর ভাল লাগে না, মানে আর পড়াতেই ভাল লাগে না, মনে হয় এসে আবার শুয়ে পড়ি। দেখি প্রাইভেট টিউটর খুঁজছি, যদি না পাই তখন আমাকেই পড়াতে হবে, কিছু করার নেই, টাইম নেই, কারণ ও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। কালকে ছুটি আছে, কালকে রিপোর্টসগুলো আনতে যাবো, আজকে যাবো না, আজকে 9টা বাজতে চললো, এবার চান টান করে বেরোতে হবে। আর রিপোর্টসগুলো নিয়ে মেন চিন্তা, সারা রাত শুধু একবার করে চোখ লাগছে, একবার করে চোখ খুলে যাচ্ছে, শুধু মনে হচ্ছে এই রিপোর্টসগুলো কি আসবে কি আসবে। তো ওইগুলো রিপোর্টসগুলো নিয়ে চিন্তায়, কারণ আগেরবারে চেন্নাই সত্যি কথা বলতে মানে যখন ওর শরীরটা খারাপ হয়েছিল না, মানে কুল কিরণও খুঁজে পাচ্ছিলাম না, কি করব না করব, ওকে হসপিটালে ভর্তি করবো, ওকে শুধু বলছিলাম, কারণ দেখো প্রাইভেট হসপিটালে ভর্তি করার মতো সমর্থ তখন সত্যি কথা বলতে ছিল না। তো তখন একটা কথা তোমাকে শেয়ার করি, তোমার সঙ্গে কথাটা শেয়ার করা হয়নি, কারণ কি আজ ফাঁকা আছে, ব্যাপারটা বলি মনের কথাটা। অ্যাকচুয়ালি জানো তো, বৃষ্টির যখন প্রথম শরীর খারাপ হয়, মানে শরীরটা ধীরে ধীরে যখন কোল্যাপস করতে শুরু করে, প্রথমে তো ব্যথা করতে শুরু করে, ধীরে ধীরে কোল্যাপস, ডক্টর দেখায়, কোল্যাপস করতে, তখন মানে কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, কি করব, কোথায় যাব, ওকে হসপিটালে অ্যাডমিট করবো, কারণ প্রাইভেট হসপিটালে ভর্তি করবে, কোনো মেডিক্লেম নেই, কী হিসাবে করব, কত টাকা খরচা, কোনো আইডিয়া ছিল না। তো তখন ওকে সরকারি হসপিটালে ভর্তি করি, সরকারি হসপিটালে। তো তারপরে ঘরে নিয়ে এলাম, দেখলাম একটু শরীর সুস্থ ঠিক হলো, ওকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম। যখন বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে এসে একদিন ঠিক থাকে, পরের দিন থেকে দেখি আবার ঠিক মানে হচ্ছে না। ওর মেন কথা রাতের ঘুম উড়ে গেছিলো, তোমরা বিশ্বাস করবে না, ওর এমন একটা সিচুয়েশন চলে এসেছিলো, ওর সারাদিন খাটাখাটনি করতো, রাত্রেও মানে ঘুমাতো না, সকালবেলা উঠে রান্না টান্না করতো, চান টান করতো, দিয়েও ঘুমাতো। এটা ওর মানে লাইফ সার্কেল ছিল, মানে লাইফ সার্কেল বলতে মানে যে সাইক্লিং, সারাদিনে ওর একটা সাইক্লিং ছিল ওর, যে ও ঘুমাবে হচ্ছে, আমি কাজে চলে যাবো, অর্ককে স্কুল দিয়ে আসতাম, অর্ককে স্কুল দিয়ে ও ওই তখনই ও ঘুমাতো, চান টান করে দিয়ে একবারে উঠতো, অর্ককে যখন আনতাম মানে ওই 12টা 1টা নাগাদ উঠতো, মানে এরকম ওর হয়ে গেছিলো, মানে ওর ব্রেনটা এত পরিমাণ টক্সিক হয়ে গেছিলো যে ঠিক মতো ওর ঘুম ছিল না, মানে
ওর শরীরটা মানে মানে রীতিমতো খারাপ করে দিয়েছিল, ওই কিছু কিছু ওষুধের জন্য পেট জ্বালা করতো। তারপরে ও বলছে মানে পেট জ্বলছে, তো পেট জ্বলছে, হাত দিকটা দেখলাম আস্তে 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 কাঁপতে শুরু করে দিয়েছে, এমনি করে কাঁপছে। তখন তো আরও ভয় খেয়ে গেলাম। দিয়ে তারপরে ওকে মানে ডিসাইড করতে পারছিল না। তখন মা বাবা বললো, ওরা বললো কি ভেলোর নিয়ে চলে যাও। আমি বললাম ভেলোর একা যাব, কোনোদিন যাইনি, কি করব না করব মানে ডিসাইড করতে পারছিল না। মেন কথা কেমন টাকা খরচা হবে, তারপর যে যাবো ওখানে কি করে যাব, একটা পেশেন্টকে নিয়ে কি করে যাব, মানে ওকে আমি কি করে সামাল দেবো, সঙ্গে একটা বাচ্চা আছে। ওই কনফিডেন্সটা ছিল না, সত্যি কথা বলতে কনফিডেন্স পুরোপুরি মানে একদমই ছিল না আমার। তো তারপরে আবার ঠিক হল, ডিসাইড হয় কি চেন্নাই তাড়াতাড়ি করে বুকিং কি স্লট কি পাওয়া যায়। দিয়ে তখন তারপর আবার ট্রেনের টিকিটের জন্য জংশন থেকে শুরু করে সব দিকে ট্রাই করি, কোথাও ট্রেনের টিকিট পাই না। ট্রেনের টিকিট যেখানেই যাচ্ছি এই দাম ওই দাম, মানে ডবল দাম, ব্ল্যাকে পাচ্ছি না। আমাকে ইমার্জেন্সি, তখন দেখি ফ্লাইটের টিকিট আপ ডাউন করে দেখবে, মানে যে পয়সাটা হয় না আপ ডাউন করে, ফ্ল্যাকচুয়েট করে, রাতের দিকে কম হয়, মানে তোমাকে নোটিফিকেশন অন করে রাখতে হয়। ওই স্কাই স্ক্যানার বলে অ্যাপ আছে, ওখান থেকে হয়ে যায়। তো আমি করে রেখেছিলাম। প্রথমে দাম দেখলাম অনেক, তাও মাঝরাতে একদিন ঘুমাইনি, বৃষ্টি যেহেতু ঘুমায় না আমি রাত্রেবেলায়, ও দেখছি প্রচুর কান্নাকাটি করছে, উঠলাম ওকে জিজ্ঞেস করতে, মানে ঘুম আর আসছে না, ফোনটা ঘাঁটি, তখন দেখলাম দামটা কম আছে। আমি সঙ্গে ওইটা বুক করে নিই, 5 জনের জন্য বুক করি, কারণ অর্করও লেগেছিল। ফুল টিকিটই লাগে, হাফ টিকিট লাগে না। তো তারপরে সব কিছু ঠিক হয়, যেই দেখাবো ওখানে যাই। ওখানে গিয়ে মেন সমস্যা যেটা সম্মুখীন হতে হয়, ফার্স্ট টাইম যে কোনো জায়গায় গিয়ে সম্মুখীন যেটা হতে হয় সেটা হচ্ছে তোমাকে ঠিকঠাক হোটেল খুঁজে ওঠা। কারণ দেখো ওটা একটা বিজনেস পারপাস জায়গা, যেহেতু অ্যাপোলো আছে, অ্যাপোলোর জন্য বাকিগুলো সব বিজনেস করে খাচ্ছে। সুতরাং ওইখানে একটা ঠিক মতো হোটেল ঢুকে ওঠা, তারপর উঠলাম, ট্যাক্সি ড্রাইভারদের বললাম। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ যাও কাইন্ডলি কোনো ট্যাক্সি ড্রাইভারের মানে থ্রুতে কোনো হোটেলে যেও না, কারণ তাদের কমিশন থাকে। পারলে নেটে সার্চ করে নিও। আমি নেটে প্রথমে সার্চ করেছিলাম, যেহেতু বাবা মা গিয়েছিল, এবারে কি হয় না, এতগুলো বাচ্চা ছিল, বৃষ্টি, শরীর খারাপ, সেই জন্য আর রিস্ক নিইনি। ওনারা যেটাতে বললো সেটা ঢুকে গেলাম। আর ফ্লাইট থেকে নেমে বা ট্রেন থেকে নেমে যদি কোনো অটো কোনো হায়ার পরিমাণে চার্জ করে, ওলাতে বা র্যাপিডোতে চেক করে নেবে যে এই ডিস্টেন্স অবধি, মানে বলবে অ্যাপোলোর কাছাকাছি থাকবো, তো ওইখান টু ওইখানে ডিস্টেন্সটা কত টাকা লাগছে আগে দেখে নেবে, ঠিক আছে? ঠিকঠাক ওটা ঘরে দেখে নেবে, ঘর থেকে দেখে নিও, অথবা ওখানে গিয়ে দেখে নিও। তাহলে কি মানে ওদের সঙ্গে একটা বার্গেনিং করতে পারবে, কারণ ওরা অনেক প্রাইস হাই বলে, 1000 টাকা বলে, কেউ 1200 টাকা বলে, কেউ 1500 টাকা, 2000 টাকা এমনি অবধি বলে। তো অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 300 থেকে 400 টাকা। তো সেটা তোমাদের বলে দিলাম। আর ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার আগে, মানে যখন ঢুকবে, কোনো জেনারেল ফিজিশিয়ান দেখাতে হবে প্রথমে। জেনারেল ফিজিশিয়ান ওখানে স্লট থাকে অনেকগুলো, দেখবে কম্পিউটার মতো আছে। তো ওখানে নিজেরাই বুকিং করতে পারো, এমন কিছু হার্ড না, যে কেউ পারবে ওটা। ওখানে গিয়ে নিজের নাম, আধার কার্ড দেখে, আর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ওটা বুকিং করতে হয়। বা ওখানে দিদিরা থাকেন, ওনারা হেল্প করে দেয়। দিয়ে তোমাকে রিসেপশনে এসে প্রেসক্রিপশনটা নিতে হবে। ওনারা তারপরে জিজ্ঞেস করে যে কি জেনারেল ফিজিশিয়ান কোন ডক্টর দেখাবেন। তো আমরা বলেছিলাম এই ডক্টর দেখাবো। বাবা দেখাচ্ছিল, যেহেতু ওনার আগে অপারেশন হয়েছিল, উনি বলেছিলেন যে উনি একটা দেখে গেছিলেন যে এই ডক্টরকে দেখাবো। তো ওনারা এখান থেকে রিসার্চ করে গেছিলেন যে এই ডক্টরকে আমরা দেখাতে চাই। তো আমরা তো কোনো মানে সেরকমভাবে যাইনি, এই ডক্টর কোন ডক্টর ভালো হবে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো এই ডক্টর এক্সপিরিয়েন্স আছে, এনাকে দেখাতে পারো। তো ওইখানে গিয়ে ওনাকে দেখাই। তো উনি তারপরে ফেস্টগুলো রেফার করে। তারপর মোটামুটি টেস্ট ঠিকই এসেছিলো, বাট কিছু কিছু ক্ষেত্রে টেস্টগুলো মানে খুবই খারাপ এসেছিলো। তারপরে ট্রিটমেন্ট চলে। তো তারপরে ধীরে ধীরে একটা সার্টেন টাইমের পর যখন দেখছি ওর পেট জ্বালাটা কমছে না। মেন সমস্যা হচ্ছে নার্ভের। দেখো শরীর খারাপ গেলে একদিনে ফটাকসা ম্যাজিক তো না, ওটা ডক্টর, ওরা ওষুধ দেবে, একদিনে ঠিক হয় না, টাইম লাগে। বাট আমার চিন্তা হচ্ছিল ঠিক হচ্ছে না কেন, এত টাকা খরচা করে এলাম, এর কি ঠিক হবে না। সারা দেখছি ছটপট করছে, আমি ঘুমাচ্ছি, কখনো বাবা যাচ্ছে, কখনো মা যাচ্ছে, ওর মাথা হাত বোলাচ্ছে, হাতে পায়ে টিপছে, বলছে থাকতে পারছি না রীতিমতো। বিশেষ করে হাতগুলো পুরো গরম হয়ে যাচ্ছে, জ্বলছে, কষ্ট পাচ্ছে রীতিমতো। আমি দেখেছি তো, যখন আমার মাথা ব্যথা হয় বা আমার কাঁধে যদি খেঁচকি লেগে যায়, মানে এই জায়গাটা লক হয়ে যায় পুরো, মানে কতটা জ্বলন হয় তোমরা বলতে পারবে না। ও তো মানে নার্ভের প্রবলেম যাদের হয় না,
যাদের হয়েছে, যারা একমাত্র ওই শরীর খারাপটা হয়েছে তারা একমাত্র জানবে যে কতটা কষ্ট হয়। বাকি কারোরই সবার মনে হবে যে হয়তো ভিউজের জন্য বা ইয়ের জন্য করছে। এটা সত্যি, এটা কিন্তু ফ্যাক্ট। যে কোনো জিনিসই হোক, যে যখন যেই পরিস্থিতিতে পড়ে একমাত্র সেই জানে। কারণ আমি এই পরিস্থিতি পড়েছি শরীর খারাপে, তো আমি বুঝতে পারছি যে কতটা সমস্যা। আমি শুধু ঠাকুরকে একটা কথাই ডাকতাম যে যা হবে হোক, শরীর খারাপ জিনিসটা না আসে। কারণ কি এটা ফাইন্যান্সিয়ালি তোমাকে পুরোপুরি ব্রেক করে দেবে। সত্যি কথা বলতে, কোনো শরীর খারাপ বা রোগ যদি কারোর হয় না, পুরো তোমাদের ফ্যামিলির মধ্যে তোমার যে একটা স্ট্রাকচার থাকে যে মাসে এত টাকা খরচা হবে, বছরে এত টাকা খরচা হবে, আমি এত টাকা আয় করছি, তো সেই জিনিসটাকে পুরোপুরি তোমার মানে ভেঙে দেবে ওই শরীর খারাপ রোগ জিনিসটা। বাকি যে কোনো জিনিস তুমি নিতে পারবে, খাবার দাবার একটু কম খেয়ে বাকি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু ওই জিনিসটা আমি ঠাকুরকে বারবার করে ডাকছিলাম যেন না হয় না হয় না হয় না হয়, আর সেই জিনিসটাই হলো। তো যেটা হওয়ার সেটা হবে। তো যাই হোক, এইটুকু তোমাদের বলার ছিল যে মানে ওরকম টাইমে মেন্টালি মানে মানুষকে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত, কখন কি যে হয়ে যাবে মানে ওপরওয়ালা মালিক। এই ভালো তো এই খারাপ, আবার এই খারাপ তো এই ভালো। সুতরাং মানুষকে নিজে কর্ম করে যেতে হবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি করে যাই রেডি হয়ে। ম্যাডাম ফোন করেছিলেন আর স্যারও ফোন করেছিলেন, স্যারের ব্রাশ লাগবে আর ওকে পড়া দিয়ে আসতে হবে ঘুম থেকে উঠেই। কালকে আমাকে বলেছিল আর ও ঘড়িটাও ফেলে দিয়েছে, ঘড়িটাও ঠিক করে নিয়ে আসতে হবে আজকে। তো কালকে ভিডিও দেওয়া হয়নি, কালকে যেহেতু আমার ভয়েস দেওয়া হয়নি, কারণ বৃষ্টির মুহূর্তে এখন ভয়েস দিতে পারবে না, ও গলাটা ব্রেক করছে প্রচণ্ড পরিমাণে, ওর ব্যথা করছে, সেই জন্য বললো আমি এখন দেবো না। এবং আমি দিয়ে দেবো, কিন্তু আমার টাইম হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন ইচ্ছা হচ্ছে না, সব থেকে বড় কথা। দেন দেখো, ঘরে আমি যেহেতু নেই তাই ও নিজেই ঠাকুরকে পুজো টুজো দিচ্ছে, এ করছে, সবই ও একা একাই করছে। দেন একা একা করে কাজে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা শুধু এখানে করছে। খাওয়া দাওয়াটা যেহেতু রান্না বান্না ওখানে করতে হচ্ছে না, এখানে খাওয়া দাওয়া করতে পারছে। খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে রাত্রেবেলায় রেস্ট নিচ্ছে। তারপরে দুপুরবেলাটা এখানেই আমার কাছে রয়েছে। তারপরে আবার রাতের বেলায় গিয়ে ওখানে রেস্ট নিচ্ছে। তো এই যে দেখো, ঠাকুরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমি ওকে বলেছিলাম যে ঠাকুরকে টাইম টু টাইম ধূপ দেখানো। ওকে বলতে হয় না, ঠাকুরের মধ্যে ওর একটা আলাদা মানে বলে না সফট কর্নার, ওই জিনিসটা ওর আছে, মানে ভক্তি শ্রদ্ধা জিনিসটা খুব আছে। আর শাঁখ প্রথমে বাজাতে পারতো না, দেখো শাঁখ বাজাতে পারতোই না, এখন বেশ সুন্দর শাঁখ বাজায়। আমাকে আবার বলছে জানিস তো শাঁখটা বাজানো শিখে গেছি আমি। মানে অনেক সময় ধরতে না পারলে শাঁখটা দেখো কতবার ট্রাই করছে, মানে পারেই না শাঁখ বাজাতে, মানে ভালো করে বেরোয় না সাউন্ডটা। আর এই শাঁখটা ভীষণ সুন্দর আওয়াজ জানো তো। আমি একদিন বাজিয়েছিলাম তো খুব সুন্দর। এবার কী বলতে খুব জোরে বাজিয়েছিলাম বলে মাথাটা ডিপ ডিপ করছিল। আর হ্যাঁ, আমাদের প্রতিদিনই 3 জনেই কিন্তু আমরা হনুমান চালিসাটা পাঠ করি। এটা আমরা 3 জনেই করি, অর্ক, আমি, প্রীতম, সবাই। এই হনুমান চালিসা যদি পাঠ করি না, মানে সত্যি কথা বলছি, এত পজিটিভ আসে না ভেতর থেকে, সব কিছু পজিটিভ আসে। আর ভেতরে যে নেগেটিভ মানে থটগুলো হয় বা যাই হোক, মানে কোনো রকম প্রবলেমে রয়েছে বা যাই হোক না কেন, কেটে যায় এই জিনিসগুলো। আজকে অনেকটাই বেটার আছি, কিন্তু বাবা মা যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ আমাকে ছাড়বে না। তো ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে কি বলছে না বলছে। তারপরে বললো যদি সব কিছু ঠিক থাকে, ঠিক থাকলেও কি না থাকলে কি আমাকে যেতে তো হবে বাড়ি, বলো ওই দিকটা তো প্রবলেম হচ্ছে না, এই দিকে কতদিন আমি এভাবে বসে থাকবো। তো ওই জন্য বললো যে একবার একটা মানে অ্যাপয়েন্টমেন্ট সেদিন ছিল, কিন্তু বাট হয়নি। মানে কি বলতো, প্রীতমের তো ঠিক টাইমে ঢুকতে হবে কাজে, আবার ঠিক টাইমে বেরোতে হবে। তো সেই জন্য কি বলেন অনেকটা টাইম লাগতো বলে সেদিনকার হলো না। তো অন্য একটা দিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আর 2 দিন পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো দেখিয়ে আমি বাড়ি যাব, মানে যেতে পারবো। তো দেখি কি হয়। তো আর কি বলতো, একটু করে প্রতিদিন কিছু না কিছু ক্লিপ নিয়ে রাখছি, দেখা যাক কবে ভিডিওটা ছাড়তে পারবো সেটাও জানি না। তো দেখি কি হয় না হয়। আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কতটা কি কমপ্লিট মানে কতটা কি দিতে পারবো কি পারছি বলতে পারবো না। কারণ আগে কি বলতো, প্রীতম বাড়িতে থাকতো, প্রীতম সব কিছু করতো, একটা হয়ে যেত রেগুলার ভিডিও। বাট এখন কি বলতো, ভিডিও দেওয়া না দেওয়া পুরোটাই ডিপেন্ড করছে আমার ওপর আর আমার শরীরের ওপর। এবার আমার যদি শরীরটাই ভালো না থাকে, আমি বাড়িতে কি দেখাবো কাজ, মানে বলো, আমি রান্না যদি না করতে পারি, আমি সারাদিনটা কি দেখাবো, রান্না করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, আমি রেগুলার ডেলি ব্লগে আমি কি দেখাবো, আমাকে তো কিছু তো দেখাতে হবে, একটা ব্লগ চ্যানেল যেহেতু আমাকে তো কিছু তো দেখাতে হবে, সারাদিন কি করছি। আর সবসময় শরীর খারাপটা নিয়ে আর কি বলবো বলো তো, শরীর খারাপ নিয়ে সবাই সবসময় ভিডিও দেখতে পছন্দও করে না। আর স্বাভাবিক লোক মানে
সবাই পছন্দ করে না কেন, আমি নিজেও জানো তো মানে শরীর খারাপ কারোর দেখলে নিজেরই মানে অস্বস্তি লাগে, ভয় লাগে। তো তো এইগুলো নিয়ে আর কিছু বলার নেই, যে শরীর খারাপ তাই জানো তো মানে দিই না। আবার ভিডিও না দিলে তোমরা বলবে বৃষ্টি দিদি তুমি যা দেখাবে তাই দেখবো, শরীর খারাপ আছে তুমি তাই দেখাও তাই দেখবো। তো দেখি আমি পড়ে গেছি দোটা নয়, ঠিক আছে দেখা যাক। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো কতটা দিয়ে উঠতে পারি সেটাও দেখতে হবে। কাজ না করতে পারলে কি দেখাবো সেটাও তোমাকে দেখতে হবে। তো দেখা যাক কি হয় না হয়।